পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু আজ। আগস্টের মাঝামাঝি ৩০০ মেগাওয়াট মেলার আশা। কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না, ওরা কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। গাজীপুরে শত কোটি টাকায় বানানো স্টেশনে থামে মাত্র একটি ট্রেন। বরাদ্দ ২২টি টিকিট। রেল স্টেশনে যেন কর্মীদের বসতবাড়ি। অবকাঠামোগত ত্রুটির কারণ বলছে কর্তৃপক্ষ। ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। স্টুডেন্ট যেগুলো ইয়ং অল্প বয়সের নেশা আসক্ত হইতেছে। শুক্রবার সেদিন আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এত বাইক। রংপুর বিভাগের ৬টি সীমান্ত জেলা দিয়ে ঢুকছে মাদক। শহর গ্রামে ছড়িয়ে পড়েছে মাদক নেশা। পরিবহন হচ্ছে ৩৭টি রুটে। মাদকসেবী আর কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ মানুষ। ফরিদপুরে নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা যুবকের। বাঁচাতে গিয়ে প্রতিবেশী নিহত, আহত আরও একজন। জানা যায়নি হত্যাকাণ্ডের কারণ। অভিযুক্ত আকাশ আটক। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থী খুনের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন প্রসিকিউটররা। অভিযুক্ত হিশামকে তোলা হচ্ছে আদালতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে বাংলাদেশ। নতুন মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিকেলে শুরু হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ফুয়েল লোডিং কার্যক্রম। ঐতিহাসিক আয়োজনে থাকবেন মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের ডিজি ও আইএইএ এর প্রতিনিধি। ফুয়েল লোডিং কার্যক্রম শুরুর পর ধাপে ধাপে তা চালুর পথে এগোবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে লোডিং প্রক্রিয়া সফল হলে শুরু হবে বাণিজ্যিক উৎপাদনের ধাপ। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের গৌরবের সাক্ষী পাবনার রূপপুর। নির্মাণযজ্ঞের বহু স্তর পেরিয়ে অবশেষে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরুর জন্য প্রস্তুত প্ল্যান্টটির প্রথম ইউনিট। বিকেলে শুরু হতে যাচ্ছে রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম লোডিংয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রাখবে বাংলাদেশ। জ্বালানি লোডিং কার্যক্রম ও পরীক্ষামূলক কিছু ধাপ পেরিয়ে আগস্টের মাঝামাঝি রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশায় নীতি নির্ধারকরা। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে পুরোদমে উৎপাদনে আসতে পারে ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট। In between 15 and 21st of August এর মধ্যে আল্লাহ চাই তো আমরা 300 megawatt দিতে পারবো, এবং another 2 months time we'll try to raise it to 500 megawatts and end December or first week of January 2027 এ আমরা 1000 plus megawatt আল্লাহ চাই তো ন্যাশনাল গ্রিডে দিব ইনশাআল্লাহ। 2 ইউনিট পুরোপুরি উৎপাদনে আসলে রূপপুর যোগান দেবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। নীতি নির্ধারকরা বলছেন প্রথম ইউনিটের পর পুরোদমে চলবে দ্বিতীয় ইউনিটকে উৎপাদনে আনার প্রক্রিয়া। সব মিলিয়ে 2027 সালে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে রূপপুর, আশা নীতি নির্ধারকদের। যদি এটা আমরা 2400 মেগাওয়াট বলছি, বাট আমরা মনে হয় 2200 মেগাওয়াট পর্যন্ত আমরা ন্যাশনাল গ্রিডে দিতে পারবো। আমরা আই থিঙ্ক অ্যারাউন্ড 10% কভার করবো। এতে অলমোস্ট 2 কোটি লোকের সুবিধা দিতে পারবো, ডেটস দিতে পারবো আমরা। প্রথম ইউনিটে ফুয়েল লোডিং উপলক্ষে বিকেলে প্রকল্প এলাকায় থাকছে বিশেষ আয়োজন। এতে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিকাচেভ, আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা আইএই এর প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসিও ভিডিও বার্তা দেবেন গুরুত্বপূর্ণ এই মাইলফলক অর্জনের আনুষ্ঠানিকতায়। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বিস্তারিত জানাতে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 4 থেকে 5 ঘন্টা এরপরেই পারমাণবিক প্রকল্পের যে ফুয়েল লোডিং কার্যক্রম রয়েছে সেই ফুয়েল লোডিং কার্যক্রম কিন্তু উদ্বোধন করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিক পাশে। এখানে ঠিক দুপুর 2টার পরে কিন্তু পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধনটি করা হবে। আমরা যদি একটু পেছনে ফিরে যেতে চাই, এর আগে আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করে পাবনা জেলা ঈশ্বরদী তথা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে এই পারমাণবিকের যে বিদ্যুতে উৎপাদন কার্যক্রম
কার্যক্রম শুরু হবে এই খবরে কিন্তু পাবনা জেলা তথা ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলের মানুষ খুশি হয়েছেন। সম্প্রতি যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে লোডশেডিং, সারা দেশে বিদ্যুতের ব্যাপক পরিমাণে সংকট রয়েছে, যে কারণে স্থানীয়রা বিশেষজ্ঞরা সবাই বলছেন যে রূপপুর পারমাণবিক প্রকল্পটি চালু হলে, অর্থাৎ আজকে যে ফুয়েল লোডিং কার্যক্রম উদ্বোধন করা হবে দুপুর 2টার পর থেকে উদ্বোধন করা হলে, এই উদ্বোধন কার্যক্রম করা হলে কিন্তু জুলাই মাসের শেষের দিক অথবা আগস্ট মাসের শুরুর দিকেই এই পারমাণবিক প্রকল্পের যে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেটি জাতীয় গ্রিডে যুক্ত করা হবে এবং জাতীয় গ্রিডে যুক্ত করলে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু পৌঁছে দেওয়া হবে। আমরা একটু তথ্য যদি যাই, এখানে 2013 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার, 13 সালে চুক্তি করার পরে আনুষ্ঠানিক যে রূপপুর পারমাণবিক প্রকল্পের যে কার্যক্রম সেটি শুরু হয় 2017 সালে। এখানে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা রয়েছে, রাশিয়ার সাথে চুক্তি করা হয়েছে। এখানে ইউনিট সংখ্যা মোট 2টি, প্রতিটি ইউনিটে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসলে উৎপাদন হবে। এখানে সহযোগিতা করছেন রাশিয়া থেকে ঋণ নিয়ে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ লক্ষ্য যেটি রয়েছে, বিদ্যুতের ঘাটতি কমানো হবে, আমদানি জ্বালানির উপর নির্ভরতা কমানো হবে, পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন দেশের অর্থনীতিতে বড় অবদান করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 2টার পর শুরু হওয়া এই যে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন সেটি কিন্তু 4টার দিকেই রাশিয়া এবং বাংলাদেশের বিশেষ ব্যক্তিরা উপস্থিত থেকে কিংবা কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি সংযুক্ত ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবের মধ্যে দেশের বিদ্যুৎ খাতে আশার প্রদীপ জ্বালিয়েছে গাইবান্ধার তিস্তাপাড়ের সৌরবিদ্যুৎ। তেল, গ্যাস বা কয়লার মতো জ্বালানি উপকরণ ছাড়াই দৈনিক উৎপাদন হচ্ছে 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে নবায়নযোগ্য জ্বালানি সৌর বিদ্যুতের বিকল্প নেই। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সূর্যের আলো থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জে গড়ে উঠেছে 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিস্তা সোলার লিমিটেড। দুর্গম জনপদের বালুচর থেকে দৈনিক 1000 থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গত 3 বছরে সোয়া 10 লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। অথচ ডিজেল ব্যবহার করে সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনে ব্যয় করতে হয় প্রায় 3 গুণ। ইনিশিয়াল কস্ট যদিও বেশি, বাট মেনটেন্যান্স কস্ট অনেক কম। আমরা এখান থেকে কোনো কিছু জ্বালানি ছাড়াই আমরা শুধুমাত্র সূর্যের আলো থেকেই আমরা বিদ্যুৎ জেনারেশন করতে পারতেছি। মাসে যেমন আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমাদের 30,000 মেগাওয়াট অন অ্যাভারেজ হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট মিট আপ হচ্ছে। আর বার্ষিক অন অ্যাভারেজে আমাদের প্রতিদিন 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। 2025-26 অর্থ বছরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত মোট বিদ্যুৎ উৎপাদনের 51% জীবাশ্ম, কম্বোডিয়া নবায়নযোগ্য থেকে 62% ও পাকিস্তান ব্যবহারের 46% নবায়নযোগ্য জ্বালানি থেকে পেয়েছে, যেখানে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির উৎস মাত্র 3%। ইকুইপমেন্ট, ফ্যান বলেন, এসি বলেন, প্রত্যেকটাই কিন্তু নিয়মিত বেড়ে যাচ্ছে। একটা বাড়িতে যদি আমি 2 কিলোওয়াট হিসেবে নেই, সেখানে দেখা যাচ্ছে আগামী 2-4 বছর পরে 10 কিলোওয়াট দিয়ে হচ্ছে না। নীতি নির্ধারকগুলো যদি একটা সুষ্ঠু পলিসি করে দেন, যেটার ফলে হচ্ছে গিয়ে যারা ইনভেস্টর আছেন, যারা বিনিয়োগ করতে আগ্রহী হবে, বেসরকারি কোম্পানিগুলো, অবশ্যই এটা দেশের বিদ্যুৎ খাতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। বড় মাঝারি সেতু ও রেলপথের দুধারে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্টেশনে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা সোলার ব্যবহার করতে পারি, হাটে বাজারে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বিদ্যুতের এত সংকট, এই সংকট মোকাবেলা করার জন্য আমরা সোলারের পরিকল্পনা গ্রহণ করতে পারি। বেসরকারি সংগঠন ডপসের তথ্য বলছে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে বছরে 26,514 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর পরিপ্রেক্ষিতে 2030 সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। তিস্তাপাড়ের জনপদ গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের এই চর এলাকা থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে তিস্তা সোলার লিমিটেড, যেটি এখন পর্যন্ত দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্লান্ট। এমন প্লান্ট আরও গড়ে তোলা সম্ভব হলে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে সৌরবিদ্যুৎ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।
প্রায় 100 কোটি টাকা খরচে বানানো হয়েছে আধুনিক রেল স্টেশন, অথচ সারাদিনে থামে একটি মাত্র ট্রেন। কাজে না লাগায় বিলাসবহুল স্টেশনটি বসতবাড়ি হিসেবে ব্যবহার করছেন রেল কর্মীরা। খোদ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে অবকাঠামোগত ত্রুটির কারণে পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব নয়। বলছি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশনের কথা। এক রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে স্টেশনের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজরদারির আহ্বান বিশ্লেষকের। নাজমুস সালেহির প্রতিবেদন। নির্মাণশৈলী, নান্দনিকতা আর আধুনিকতায় এটিকে উন্নত বিশ্বের কোনো ভবন বলেই মনে হবে। সুরম্য এই ভবনটি গাজীপুরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন। দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় সব মিলিয়ে প্রায় 100 কোটি। প্রতিদিন গাজীপুর, টঙ্গী, সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের 10 থেকে 15 হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে 2018 সালে যাত্রা শুরু করে এই স্টেশন। অথচ শুনশান নীরব পড়ে আছে বিশাল এই স্থাপনা। টিকিটের জন্য আসছে, কিন্তু কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। আমি টিকিট কাটার জন্য আসছিলাম, কাউন্টার বন্ধ, আমি ঘুরে যাচ্ছি। স্থানীয়রা বলছেন বিপুল চাহিদা থাকলেও সারাদিনে থামে একটি মাত্র ট্রেন, বরাদ্দ মাত্র 22টি টিকিট, ফলে কাজে আসছে না বিলাসবহুল এই স্টেশন। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। এখানে একটা বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে। প্রতিদিন মানুষ বিকালবেলা এসে ভিড় করে, টিকটক ভিডিও বানায়। কাজে না লাগায় আধুনিক টিকিট কাউন্টার, ভিআইপি বিশ্রামাগার, উন্নত সিগন্যাল কক্ষ আর রিলে রুমে বসবাস করছেন রেলের মাঠ কর্মীরা। দায়িত্বরতরা বলছেন আধুনিক এই স্টেশনের মাসিক পরিচালন ব্যয় 5 থেকে 7 লাখ টাকা, অথচ আয় নেই তেমন। রেলের কাজ করে তার জন্য আমাদের এখানে থাকার জন্য দিচ্ছে আর কি। বক্স এবং মাউথপিস সবগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না শুধু গাড়ি স্টপেজের কারণে। রেলের বাণিজ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলছেন অবকাঠামোগত ত্রুটির কারণে স্টেশনটি পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম নয়। ঢাকা অভিমুখী যেটা প্ল্যাটফর্ম সংলগ্ন একটা লেভেল ক্রসিং গেট আছে, আবার হচ্ছে টাঙ্গাইল প্রান্তে ওইদিকে একটা ব্রিজ আছে ছোট, তো যার ফলে এখানে কিন্তু যেই ক্লিয়ারিং স্ট্যান্ডিং লেংথ যেটুকু থাকার কথা এইটা কিন্তু রাখা সম্ভবপর হচ্ছে না। একে রাষ্ট্রীয় অর্থের চরম অপচয় আখ্যা দিয়ে রেলের অনিয়ম ঠেকাতে এখন থেকেই সরকারকে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকের। সরকারকে আসলে আমি বলবো যে আসলে আমাদের মূল্যায়ন করতে হবে, কেন ভুল হলো উত্তরটা তাদের কাছে জানতে হবে। নাহলে এই যে জনগণের পকেট কাটা, অর্থের অপচয় এবং ঋণগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এইভাবে আসলে বাংলাদেশ রেলওয়ে চলতে পারে না। অবকাঠামোতে বিপুল বিনিয়োগ হলেও গত 12 বছরে বন্ধ হয়ে গেছে শতাধিক লোকাল, মেইল ও কমিউটার ট্রেন। সারা দেশে এই মুহূর্তে বন্ধ রয়েছে 130টি প্রয়োজনীয় রেল স্টেশন, অথচ সেগুলো মেরামতের উদ্যোগ না নিয়ে বানানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ খরচ করে এমন বিলাসী স্টেশন, যা কোনো কাজেই আসছে না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের এমন অপরিকল্পিত ব্যয়ের ফলেই ভুগতে বসেছে এই প্রতিষ্ঠান। নাজমুস সালেহী, সময় সংবাদ, গাজীপুর, কালিয়াকৈর। রংপুর বিভাগের 6 সীমান্ত জেলা দিয়ে অবাধে ঢুকছে মাদক। 8টি শহরের প্রায় সব অলিগলি থেকে শুরু করে উত্তরের নিভৃত গ্রামের পথে ঘাটে এ মরণ নেশার ছড়াছড়ি। মাদকসেবী আর মাদক কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। উত্তরের বেশ কয়েকটি সীমান্ত ঘুরে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। যে মাদক ব্যবসায়ী সে বলে যে আমার 400 বোতল ছিল, কিন্তু যখন মনে করেন যে ধরা হয় এবং প্রকাশ হয় 200 বোতল, আর 200 বোতল কোথায় গেল? ওদের এমন হ্যাডাম দেখা যায় যে পুলিশকেও মাঝে মাঝে হুমকি দেয়। কারবারিরা পুলিশের চাই বেশি চালাক না। সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা লালমনিরহাটে মাদকের রমরমা কারবার। ঘরের দরজা বন্ধ করে জানালা দিয়ে চলে মাদক বিক্রি। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে বাড়ির বাইরে বসানো সিসি ক্যামেরা আর ভেতর থেকে নজরদারি করছেন ওয়াচম্যান। রংপুর শহরে এখন সবচেয়ে বড় মাদকের স্পট বৈরাগীগঞ্জ। এছাড়া নগরীর লালবাগ, কেডিসি রোড, হারাগাছে বসে মাদক সেবীদের আড্ডা। উত্তরের সীমান্তের কাঁটাতার ভেদ করে মধ্যরাতে মাদক ঢুকে সীমান্তের এপারে। সীমান্তের বহু মানুষ জড়িত এই মাদক ব্যবসায়। শেষ পর্যন্ত পাওয়া গেল এক বিক্রেতাকে। ভোর রাতে ওপার থেকে এপারে আসে মাদক, সেসবই গুণে দেখা হচ্ছে। বিক্রেতারা বেশিরভাগই শিশু, আর গডফাদাররা সবাই ধরা ছোঁয়ার বাইরে। এই দেশের সীমান্ত জেলা 18টি, এর মধ্যে 6টি রংপুরে।
আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের লালমনিরহাটের শেষ সীমান্তে। আমার পেছনে যে জায়গাটি রয়েছে এটি আসলে সীমান্ত লাগোয়া একটি গ্রাম, এবং সেই গ্রামের পরেই কিন্তু সীমান্তের কাঁটাতার এবং যে লাইটগুলো দেখা যাচ্ছে এরপরে কিন্তু ভারত। অভিযোগ আছে এইসব সীমান্ত পথে অবাধে ঢুকছে মাদক। কি নাম এটার? লেবরট। মিঠাপুকুরের সবচেয়ে বড় ইয়ে কোনটা? শালটারি বড় বর্তমান যত বড় মামলা 2 মাস 3 মাস থাকলেই জামিন দেওয়া যায়। ছোট থেকে দেখতেছি আমাদের এই রোডে সীমান্তবর্তী এলাকা হয়, দুপুরের পর থেকেই মনে করেন যে মিনিটে 8-10টা করে বাইক যাচ্ছে। শুক্রবার সেদিন আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এত বাইক। রংপুরের যে পার্টিগুলো এগুলোর উচ্ছৃঙ্খলা বেশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর দলগ্রামের ইউনিয়নের কোথায় কোথায় দিলে ওরা সবাই জানে, কিন্তু কোনো তো ভূমিকা দেখি না। স্টুডেন্ট যেগুলো ইয়ং অল্প বয়সের, এরা মনে করেন যে দিন দিন মনে করেন যে নেশা আসক্ত হইতেছে। সংশ্লিষ্টরা বলছেন একসময় ভারত থেকে আসতো ফেন্সিডিল, কিন্তু সে দেশে এর উৎপাদন বন্ধ থাকায় সে জায়গায় আসছে একই ধরনের মাদক স্ক্যাফো ফায়ারডেল। এছাড়া ভারতীয় মদ, গাঁজা ও অল্প কিছু ইয়াবার চালানো আসে উত্তরের সীমান্ত পথে। খাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, রংপুর। ফরিদপুরে একই পরিবারের 2 জন সহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে সদর উপজেলার আলিয়াবাদে এ ঘটনা ঘটে। আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় 2 জন প্রতিবেশী ঠেকাতে গেলে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। অপর আরেকজন আহত হয়েছেন। আটক করা হয়েছে অভিযুক্ত আকাশকে। নিজের দাদি ও ফুপুকে কুপিয়ে হত্যা করেছে যুবক, এমন খবরে উঠানে ভিড় জমে গেছে এলাকাবাসীর। স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরঢাঙ্গি খুশির বাজার এলাকার আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ সময় 2 জন প্রতিবেশী ঠেকাতে গেলে তাদের একজনকেও কুপিয়ে হত্যা করে আকাশ। অপর আরেকজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনছে আমার মারে খুবাইছে, একটু কি জানি আমার মারে আমার নানি রে ওই পিছন তাই সেরে যাই খুব মার দিছে কাবলটি কাবলকে ওরা আমি গেছি রে, আর আমি আমার পিছে তাকাই যে ও আমার খুব ধরে। আমি অফিস তাইছি ওখানে কি আমার ধরে মেরে ফেলছে মানছি। ওর এমনি মাথায় একটু সমস্যা আছে, দীর্ঘদিন যাবত ওষুধ খায়, তাই লাস্ট 15-20 দিন ওর ওষুধটা ছিল না আর কি, যার জন্য ওর মেন্টালি প্রবলেম হয়েছিল। কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে অভিযুক্ত আকাশকে আটক করেছে পুলিশ। সে যেহেতু মানসিক বেকারগ্রস্ত, সে আগে ইতিপূর্বে যে একটা টিবি হাসপাতালে ফরিদপুর টিবি হাসপাতালে চাকরি করতো, তাকে মানসিক বেকারগ্রস্ত দিকে টিবি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সময় সংবাদ, ফরিদপুর। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কৃষি আর হস্তশিল্পের সম্ভার এবার প্রবৃদ্ধি ধরে রাখার ঢাল ও শক্তিতে পরিণত করতে চায় সরকার। ফলে সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট পরিকল্পনা বাস্তবায়নে ব্যাংকগুলোর ওপর থাকছে স্থানীয় পণ্য উৎপাদনে অর্থায়ন ও বাজারজাত করার গুরু দায়িত্ব, যা ক্রান্তিকালে বৃহৎ অর্থনীতিকে অক্সিজেন যোগানের একমাত্র ভরসা। সেলিয়া সুলতানার রিপোর্ট। রবীন্দ্রচন্দ্র সরকারের আঙুলের ভাঁজে ভাঁজে সাজানো 40 বছরের স্মৃতি থেকে আমার বয়স যে সময় 12 বছর হয়েছে, সেই সময় থেকে আমি কাজ করা শুরু করছি। সে স্মৃতির পথ ধরে হাঁটতে হাঁটতে ধীরেনচন্দ্র সরকারের বাড়িটা কিছুটা দূর। আগে প্রতিবেশীর মতো সহশিল্পীকে পাওয়া যেত ঘরের উঠোনে, এখন মাঠ পেরোতে হয়, কারণ 5 ঘন্টার কাজের মূল্য 50 টাকা। ফলে ধীরেনের পরের প্রজন্ম আর বাবার পেশায় পা বাড়ায়নি। বিক্রি করলে এখন মাত্র 50 টাকা, খুব কষ্টভাবে চলতে হয়। মানিকগঞ্জের ঘিওরের গ্রামে গ্রামে বাঁশ বেতের শিল্প। শ্রীবাড়ি, ঋষিপাড়ার বেতে তৈরি পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এখন 8টি দেশে রপ্তানি হয়। সাটুরিয়ায় তাঁতের শাড়ি, লুঙ্গি, সিল্ক, ইন্ডি সিল্ক আর মন ভরানো মনপুরা। ঘরের দুয়ারে নকশি কাঁথার ফোড় আর বিরুরিয়ার শঙ্খশিল্প। হরিরামপুরের ঝিটকার গাছিদের হাজারি গুড়ের সুগন্ধ এখানে অপ্রতিম। এমন দেশের আনাচে কানাচে ধানের মাঠ ছাড়াও কৃষকের ছোট উঠোন বড় অর্থনীতিতে অক্সিজেনের যোগানের এখন একমাত্র ভরসা। এই লোকগুলোকে আমরা কিভাবে সাপোর্ট দেবো? এদেরকে তো সবসময় বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিক প্রোগ্রামে কোনো সময় আসেনি, কিন্তু এদেরকে সমর্থন দিলে এদের প্রোডাক্টগুলোর দামও বেড়ে যাবে।
বাংলাদেশের শৌখিন শিল্পের চাহিদা রয়েছে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে। 2022 থেকে 23 অর্থবছরে 29.75 মিলিয়ন মার্কিন ডলারের হস্তশিল্প রপ্তানি করেছে বাংলাদেশ। করোনাকালে যখন সব স্থবির, তখন রপ্তানির 50%ই ছিল হস্তশিল্প। অথচ সরকার ঘোষিত প্রণোদনা সুবিধায় অবহেলিত এ খাতের মানুষ। তবে এবার নিজেদের টিকিয়ে রাখতে গ্রামগঞ্জের বিশেষ ও বৈচিত্র্যপূর্ণ শিল্প ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার দায়িত্ব নিচ্ছে ব্যাংকগুলো। এক ধরনের অভিভাবকত্ব নিয়ে ওখানে কি করে ওই পার্টিকুলার পণ্যের যে উদ্যোক্তা বা উৎপাদক তাদের কাছে যেন আমরা ব্যাংকিং সুবিধাগুলো দিতে পারি, যাতে তারা গ্লোবাল মার্কেটেও ঢুকতে পারে, লোকাল বড় মার্কেটেও ঢুকতে পারে। বিপণনের যে প্রসেস আছে সেখানেও অর্থায়ন করা হবে এবং ভ্যালু চেইন ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার জন্য অর্থায়ন করা হবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলটাকে আমরা ব্যবহার করব। এর মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির সাথে যাতে এই প্রোডাক্টগুলো সম্পৃক্ত হয়। মানিকগঞ্জের ঘিওরের প্রতিটি ঘরেই একসময় শিল্পী ছিল। এই মুহূর্তে মাত্র 20%-এরও কম শিল্পী নিজেদের স্থানীয় যে শিল্প সেটিকে টিকিয়ে রেখেছে। সরকারের ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটি গ্রাম একটি পণ্য প্রকল্প যদি বাস্তবায়ন এবং সফল হয়, সেক্ষেত্রে শুধুমাত্র স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি অথবা অর্থনৈতিক গতিশীলতাই আসবে না, একই সঙ্গে শিল্প এবং শিল্পীও বাঁচবে। পাশাপাশি পরিচিতি পাবে নতুন করে গ্রামগুলো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্তে খুলতে শুরু করেছে রহস্যের জট। মামলার নথি অনুযায়ী নতুন তথ্য প্রকাশ করেছেন প্রসিকিউটররা। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার জামিলের সাবেক রুমমেট হিশাম আবু ঘরবেকে তোলা হবে আদালতে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আদালতের নথি ও প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আদালতের নথি বলছে লিমনকে একাধিক ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়, পরে মরদেহ লুকানোর চেষ্টা করা হয়েছে। একইভাবে বৃষ্টিকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। এমনকি প্রমাণ মুছে ফেলতে অভিযুক্ত চ্যাটজিপিটিরও সহায়তা নিয়েছে বলে প্রমাণ মিলছে। সিসিটিভির ফুটেজ, ডিজিটাল ট্র্যাকিং এবং ফরেনসিক পরীক্ষায় উঠে এসেছে ভয়াবহ চিত্র। ফ্ল্যাটে রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্রের অবস্থান এবং বিভিন্ন আলামত ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। তদন্তকারীরা বলছেন চ্যাটজিপিটি সার্চ হিস্ট্রি ও ভৌত প্রমাণ মিলিয়ে এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত অপরাধ। প্রসিকিউটরদের দাবি, মামলায় প্রাথমিক প্রমাণই অভিযোগের ভয়াবহতা তুলে ধরছে। গেল শনিবার অভিযুক্ত হিশামকে আদালতে হাজির করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার প্রি ট্রায়াল ডিটেনশন শুনানিতে তাকে জামিন ছাড়া আটক রাখার আবেদন জানানো হবে। রাষ্ট্রপক্ষ বলছে এমন আসামি মুক্ত থাকলে তা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিলেও পরে তার বক্তব্য পরিবর্তন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি দিচ্ছেন এটি অত্যন্ত পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে ইরানের দেয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোনো চুক্তির মূল শর্ত হবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে দূরে রাখা। পাশাপাশি ইরানের এয়ারলাইন্সের সঙ্গে কাজ করা কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। চট্টগ্রামের লোহাগড়ায় মাইক্রোবাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 জনের মৃত্যু হয়। অতিরিক্ত গতির কারণে চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটতে পারে ধারণা পুলিশের। বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজের খবর। ওয়ানডে সিরিজ হারের ব্যর্থতা ভুলে এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান নিগার সুলতানা জ্যোতির দল। অভিন্ন লক্ষ্য লঙ্কানদেরও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে দুপুর 1:30টায়। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। সকাল থেকেই সিলেটে মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি। তাই লাক্কারতুরায় মূল মাঠে ট্রফি উন্মোচনের বদলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের ইনডোরে এই আনুষ্ঠানিকতা সারেন 2 অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং চামারি আতাপাত্তু। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। প্রথমবারের সুযোগ পেয়েছেন ওপেনার শারমিন সুলতানা। ওয়ানডে সিরিজ ভালো না কাটলেও টি-20তে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজ। ওডিআই ফার্স্ট ম্যাচটা জেতার পরে কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা ম্যাসিভ অপরচুনিটি ছিল সিরিজটা নিয়ে নেওয়ার, বাট আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি লাস্ট 2টা ম্যাচে। সো সেদিক থেকে দেখেন এটা আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বলবো যে দল হিসেবে কামব্যাক করার। আসছে জুনে নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটিকে ক্রিকেটাররা দেখছেন প্রস্তুতির অংশ হিসেবে। এর আগে নেপালে নারী বিশ্বকাপ বাছাই ছিল এই ফরম্যাটে জ্যোতিদের খেলা শেষ ম্যাচ। ডেফিনেটলি নিজের দেশে খেলা প্লাস হচ্ছে ওয়ার্ল্ড কাপের আগে সিরিজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের টিম হিসেবে আসলে আমরা কতটুকু প্রিপেয়ার ওয়ার্ল্ড কাপের জন্য সেটা জানার জন্য আসলে এই ম্যাচগুলো আসলে হওয়াটা অনেক বেশি জরুরি। এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। সেই ধারাবাহিকতা তারা রাখতে চায় টি-20তেও। বাংলাদেশের মতো লঙ্কানদেরও লক্ষ্য এই সিরিজ দিয়ে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেয়া। আবহাওয়ার উপর আমাদের কারো হাত নেই, তবে আমরা চাই ম্যাচটা হোক, কারণ বিশ্বকাপের আগে আমাদেরও প্রস্তুতি সারতে হবে। সিলেটের দারুণ ব্যাটিং ট্র্যাক, আমাদের দল দারুণ একটা সিরিজ কাটিয়েছে। আমরা আশা করব সেই ধারাবাহিকতা এখানেও ধরে রাখতে। 3 ম্যাচ সিরিজের বাকি 2টি টি-20 মাঠে গড়াবে যথাক্রমে 30 এপ্রিল ও 2 মে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ। রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু আজ। আগস্টের মাঝামাঝি 300 মেগাওয়াট মেলার আশা। কোনো ট্রেন দাঁড়ায় না বিদায় এখানে কোনো টিকিটও দেয় না ওরা। কোনো কাজে আসে না, কোনো উপকারী আমাকে হইতেছে না। 100 কোটি টাকার স্টেশনে যাত্রী ওঠানামা মাত্র একটি ট্রেনে। গাজীপুরের রেল টার্মিনালকে বসতবাড়ি হিসেবে ব্যবহার। অবকাঠামোগত ত্রুটিতে অর্থের অপচয়। ওই পাশের নদীতে ছেড়ে দেয়, তো ওটা ভাসতে ভাসতে এই পাশে অনেক সময় আসে। স্টুডেন্ট যেগুলো অল্প বয়সের নেশা আসক্ত হইতেছে। শুক্রবার সেদিন আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, এত বাইক। এবং রংপুর বিভাগের 6 সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মাদক। 37 রুট হয়ে পড়েছে শহর গ্রামে। মাদক সেবী আর কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ মানুষ। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।